আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদের প্রধান প্রধান শিরোনামগুলো। গাজার পথে এগোচ্ছে ফ্রিডম ফ্লোটিলার সব নৌযান, ফেসবুকে শহীদুল আলম। ইসরায়েলি জিম্মি মুক্তিতে সম্মত হামাস, রাজি নয় গাজায় বিদেশি শাসনে। ভারতে আই লাভ মোদি বলা গেলেও বলা যায় না আই লাভ মুহাম্মদ, মন্তব্য ওয়াইসির। ইসরায়েলের ৬ গুপ্তচরকে মৃত্যুদণ্ড দিল ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজা অভিমুখে ফ্রিডম ফ্লোটিলার সব নৌযান একযোগে এগোচ্ছে বলে জানিয়েছে দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহীদুল আলম। শনিবার দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি কথা জানিয়েছেন। শহীদুল আলম বলেন, গাজা অভিমুখে থাকা কনসান্স নৌযানটির সামনে থাকা বহরের অন্য ৮টি নৌযানকে ছুঁয়ে ফেলেছে। কনসান্সের নৌযানের গতি বেশি হওয়ায় এমনটা সম্ভব হয়েছে। এখন কনসান্সের গতি কমিয়ে ফেলা হয়েছে এবং সব নৌযান একসঙ্গে গাজা অভিমুখে এগিয়ে যাচ্ছে। তিনি জানান, থাউজেন্ড ম্যাডলিসন একটি অবিস্মরণীয় ধারণা। জাতিগত নিধন ঠেকাতে বিশ্বনেতাদের পুরোপুরি নিষ্ক্রিয়তা এবং কপট ভূমিকার কারণে বিশ্বের জনগণ নিজেরাই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হাজারো জাহাজের ধারণাটি প্রতীকী, তবে নিঃসন্দেহে এমনভাবে একত্রিত হওয়া সমুদ্রযানের সবচেয়ে বড় বহর এটি। শহীদুল আলম কনসান্সের নামের যে নৌযানটিতে অবস্থান করছেন সেটিকে তিনি ওই বহরের সবচেয়ে বড় নৌযান বলে উল্লেখ করে বলেন, এটি সবার শেষ গত ৩০ সেপ্টেম্বর ইতালি থেকে রওনা করেছিল, আর কনসান্সের আগে ওই ৮টি নৌযান রওনা করেছিল। এছাড়া ফ্রিডম কোয়ালিশনের আরও ২টি নৌকাও আগে ছিল, তবে ওই ২টি নৌকার অবস্থান এখনও নিশ্চিত নয়। কনসান্স সবার শেষে রওনা করলেও এটির গতি বেশি হওয়ার আগে রওনা করা ৮টি নৌযানকে ছুঁয়ে ফেলেছে। এখন কনসান্সের গতি কমানো হয়েছে এবং সব নৌযান একযোগে এগিয়ে যাচ্ছে। গাজার অবরোধ ভেঙে দেওয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করে শহীদুল আলম লিখেছেন, আমরা কনসান্সের মানুষেরা অবরোধ ভাঙতে দৃঢ় প্রতিজ্ঞ। তারা যদি আমাদের আটকায় তখন অন্যরা এগিয়ে আসবে। দমন পীড়নকারী কখনোই জনগণের শক্তির বিরুদ্ধে টিকতে পারেনি। ইসরায়েলও ব্যর্থ হবে। মুক্ত হবে ফিলিস্তিন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় আটক সব ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দিতে রাজি হয়েছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র এই সংগঠন গতকাল শুক্রবার জানায়, সংগঠনের শীর্ষ নেতৃত্ব ফিলিস্তিনিদের বিভক্ত অংশগুলো ও মধ্যস্থতাকারীদের সঙ্গে গভীর সলা পরামর্শের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হামাস জানায়, তারা যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার প্রস্তাবের আংশিক মেনে নিতে রাজি আছে। পরিকল্পনাটি ঘোষণার মাত্র ৫ দিনের মধ্যে এমন অগ্রগতি হলো। গত সোমবার ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে ২০ দফার এ পরিকল্পনা ঘোষণা করেন। এক বিবৃতিতে গতকাল হামাস জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওই প্রস্তাবে উল্লেখিত বন্দি বিনিময় প্রক্রিয়া মেনে জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি আছে হামাস। তবে বন্দি বিনিময়ের জন্য মাঠ পর্যায়ের শর্ত মানতে হবে। হামাসের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এই পরিস্থিতিতে বিস্তারিত আলোচনার জন্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে অবিলম্বে টেবিলে ফিরতে প্রস্তুত আছে হামাস। তারা গাজা উপত্যকার শাসনভার একটি স্বাধীন ফিলিস্তিনি সংস্থার কাছে হস্তান্তর করতে চায়। এই সংস্থা ফিলিস্তিনি জাতীয় ঐক্যমত্য এবং আরব ও ইসলামী বিশ্বের সমর্থনের ভিত্তিতে গঠিত হবে। হামাস স্পষ্ট করেছে, ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার পুরোটায় তাদের সম্মতি নেই, আংশিক সম্মতি দিয়েছে তারা। গত সপ্তাহ থেকেই হামাস বারবার বলেছে, আবারও বেশ কয়েকটি দফা নিয়ে আলোচনা করার প্রয়োজন আছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো গাজাকে সাময়িকীকরণ মুক্ত করা। হামাস কর্মকর্তা মুসা আবু মারজুক বলেন, ইসরায়েলি দখলদারত্ব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত তারা নিরস্ত্রকরণ করবে না। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, গাজা উপত্যকার ভবিষ্যৎ এবং ফিলিস্তিনি জনগণের অন্তর্নিহিত অধিকার সম্পর্কিত প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবে উল্লেখিত অন্যান্য বিষয় প্রাসঙ্গিক আন্তর্জাতিক আইন ও নীতিমালার ওপর ভিত্তি করে একটি বিস্তৃত জাতীয় অবস্থানের সঙ্গে যুক্ত। বিষয়গুলো নিয়ে একটি জাতীয় কাঠামোর মধ্যে আলোচনা করা হয়েছে।
এমন বিবৃতি প্রকাশের পর দোহায় হামাসের জ্যেষ্ঠ প্রতিনিধি ওসামা হামদান বলেন, উপত্যকায় হামাস বিদেশি শাসন মেনে নেবে না। সেখানকার শাসনভার ফিলিস্তিনিদের দ্বারাই পরিচালিত হতে হবে, এমনকি অন্তর্বর্তী সময়ের জন্য হলেও। এদিকে হামাসের ঘোষণাকে স্বাগত জানিয়ে ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে বলেন ডোনাল্ড ট্রাম্প। এরপরে গাজা অভিযান বন্ধের নির্দেশ দিয়েছেন ইসরায়েল। তবে ট্রাম্পের হামলা বন্ধের আহ্বানের পরও গাজায় আরও 20 জনকে হত্যা করেছে ইসরায়েল। ভারতের হায়দ্রাবাদ থেকে নির্বাচিত লোকসভা সদস্য ও অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি গত বৃহস্পতিবার বলেছেন, এদেশে আই লাভ মোদি বলা সম্ভব, কিন্তু আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা সম্ভব নয়। তিনি বলেন, দেশের আইন এমনভাবেই তৈরি করা হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করা সম্ভব, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়। ওয়াইসি গত 26 সেপ্টেম্বর বেরেলিতে ঘটা সংঘর্ষের কথা উল্লেখ করেছিলেন। সেখানে জুম্মা নামাজের পর আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা প্লেকার্ড হাতে বিক্ষোভে অংশ নেওয়া লোকজনকে পুলিশ বাধা দিয়েছিল। বেশিরভাগ মানুষ ছত্রভঙ্গ হয়ে গেলেও অভিযোগ রয়েছে ভিড়ের মধ্যে থাকা কিছু লোক পাথর ছুঁড়েছিল, স্লোগান দিয়েছিল এবং গুলি চালিয়েছিল। ওই সহিংসতার ঘটনায় 80 জনের বেশি লোককে আটক করা হয়েছে। তাদের মধ্যে ইত্তেহাদি মিল্লাত কাউন্সিলের প্রধান মাওলানা তকির খান এবং তার কিছু সহযোগীও রয়েছেন। তারা পুলিশের সঙ্গে কথিত শুট আউটে আহত হয়েছিলেন। এই বিতর্ক নিয়ে ওয়াইসি আরও বলেন, সম্ভল মসজিদ নিয়ে একটি মামলা চলছে। আমাদের মসজিদগুলোকে কেড়ে নেওয়া হচ্ছে। এদেশে একজন আই লাভ মোদি বলতে পারেন, কিন্তু আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারেন না। আপনারা এদেশকে কোথায় নিয়ে যাচ্ছেন? যদি কেউ আই লাভ মোদি বলে পোস্টার লাগায় সবাই খুশি হয়, কিন্তু যদি কেউ আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তাহলে তাতে আপত্তি জানানো হয়। AIMI এর নেতা বলেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণেই একজন মুসলমান। তিনি আরো বলেন, আপনারা কি করতে চান? দেশের স্বাধীনতায় অংশগ্রহণকারী 17 কোটি ভারতীয় মুসলিমের জন্য তার নবী ঊর্ধ্বে আর কিছু নেই। আমরা হিংসার নিন্দা করি, কিন্তু এমনটা হওয়া উচিত নয় যে যারা নবীর নামকে ঊর্ধ্বে তুলে ধরে আপনি তাদেরই নিন্দা করছেন। ওয়াইসি যোগ করেন, আমি এমন ভিডিও দেখেছি যেখানে পুলিশ লাঠিপেটা করছে, আরো কিছু লোক পুলিশের ওপর ফুলের পাপড়ি বর্ষণ করছে। এরা কারা? তবে ওয়াইসি এও বলেছেন, যারা পোস্টার লাগান তাদের আইনের সীমার মধ্যে থাকা উচিত। তিনি আরো বলেন, যারা আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোস্টার লাগাও, তাদের বলতে চাই, পোস্টার লাগালে তোমাদের সেই পোস্টারকে সম্মান করতে হবে। ভারতের এই মুসলিম নেতা বলেন, মহানবীকে সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে নামকরণ করা হয়েছিল। তিনি আরো বলেন, তরুণদের বলছি, আমাদের আইন অমান্য করা উচিত নয়। যা কিছুই ঘটুক না কেন, আমাদের আইনের পরিধির মধ্যেই থাকা উচিত। বিচ্ছিন্নবাদী সন্ত্রাসী চক্রের 6 সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি ইরনা। শনিবার সকালে গণমাধ্যমটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এই 6 জন ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে, যা ইরান সীমান্তবর্তী একাধিক সশস্ত্র হামলা ও বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে গুপ্তচররা বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন, যেমন বোমা তৈরি ও পুঁতে রাখা খুররাম শাহের একটি গ্যাস স্টেশনে বিস্ফোরণ ঘটানো, ব্যাংকে সশস্ত্র হামলা, সামরিক কেন্দ্রের দিকে গ্রেনেড নিক্ষেপ এবং মসজিদে গুলি চালানো। এর আগে 29 সেপ্টেম্বর ইসরায়েলের হয়ে কাজ করা গুপ্তচর বাহামা চৌবি নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান। ইরানের বিচার বিভাগের ওয়েবসাইট মিজান অনলাইনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চৌবি ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেন। তার কাছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের গুরুত্বপূর্ণ ও গোপনীয় তথ্য ভাণ্ডারের বিশেষ প্রবেশাধিকার ছিল। প্রিয় দর্শক, আমাদের আজকের বিশ্বের আয়োজন এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।